সময়টা ব্যস্ত, তবু বলি বেশ তো, দেখে অন্য কিছু মন ছুটে তার পিছু। চলো 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 করি অল্প স্বল্প গল্প, গল্প স্বল্প অল্প, অল্প স্বল্প গল্প গল্প। ক্যামেরার কৌশল, বলার ভিন্ন ভঙ্গি আর নির্দেশনার বৈচিত্র্যে এভাবেই পণ্যের বিজ্ঞাপন ছেলেটির হাতে হয়ে ওঠে যেন শিল্প। 30-এ পা রাখা অমিত সম্ভাবনার তরুণ অমিতাভ। যৌবনের তারুণ্য ওর সঙ্গী হলেও শরীর সমর্থন করেনি ওকে পুরোপুরি। বালক বয়সেই জুভিনিয়াল রিমোটয়েড আর্থ্রাইটিস নামের অসুখটি বাসা বাঁধে অমিতাভের শরীরে। রোগে রোগাক্রান্ত না হয়ে রোগকে অতিক্রম করে অমিতাভ এগিয়ে চলছে আজও। সেট, লাইট, ক্যামেরা, মডেল, মেকআপ, পুরো শুটিং ফ্লোরের পুরোধাসে। নিজের চলন খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও তার কাজে আছে অমিত তেজ, আছে নিপুণতা। দেশের দক্ষতম নির্মাতাদের সারিতে অমিতাভ আজ উজ্জ্বল। সদেলেকের মতো বিজ্ঞাপনের স্রষ্টা তিনি। আজকের অল্প স্বল্প গল্প এই অপরাজেয় তারুণ্য অমিতাভ রেজা আর তার সৃষ্টির গল্প। চলো 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 করি অল্প স্বল্প গল্প। ছোটবেলার থেকে আসলে এক ধরনের চর্চার মধ্যে ছিল, সেই চর্চাটা বিভিন্ন ধরনের। সেটা হচ্ছে যে বই পড়ার চর্চা আর কবিতা পড়ার চর্চা। তো প্রথমত আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আমার কবিতা পড়ার একটা চর্চা ছিল, যে আমি আবৃত্তি করতাম। তো এইখানে এইভাবে এক ধরনের বই, কবিতা এগুলোর সাথে চর্চা থাকার ফলে সো একটা ইচ্ছা ছিল, যে মানে ইচ্ছা মানে কি একটা প্যাশন ছিল টু ডু সামথিং ইন্টারেস্টিং, যেটা আসলে আমার ভালো লাগে। এই ধরনের চর্চার থেকে যেটা হয়, এক ধরনের রাজনৈতিক দর্শনও তৈরি হয়। এক রাজনৈতিক মতাদর্শের একটা ভাবনা থাকে আসলে ওই সময়। তো ওইভাবে চিন্তা করে দেখলে ওই সময় মনে হয় যে কিছু একটা করা দরকার, যেটা আসলে এখনকার যে পরিস্থিতি, এখনকার যে সমাজ ব্যবস্থা, সেগুলোর পরিবর্তন আসবে। সো এই ভাবনাগুলো করতে করতেই আমরা স্টাডি সার্কেল থেকে শুরু করে বইয়ের চর্চা করা, বই নিয়ে পড়াশোনা করা, এসব করতে করতেই আমরা আসলে এক সময় আমি পুনাতে চলে যাই। সেটা হচ্ছে অর্থশাস্ত্রে পড়াশোনা করার জন্য, ইকোনমিক্সে অনার্স। এইটা যখন পড়তে থাকি, পুনার একটা বড় সুবিধা ছিল, পুনা এমন একটা জায়গা যেখানে কালচারালি খুবই এক হচ্ছে ডেভেলপ, দুই অনেক মোটিভেটেড। ওখানে অনেক ইন্সপায়ার করে কালচারালি মানুষকে। কারণ হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স থেকে শুরু করে ক্লাসিক্যাল মানে ভারতীয় ধ্রুপদ সঙ্গীত থেকে শুরু করে ফিল্ম মেকিং, সব কিছু এখানে আছে। তো এই সুতরাং আমি এমন একটা জায়গা পাই, যে জায়গায় ওই ডেভেলপমেন্টগুলো আমি নিজের ভিতর থেকে এক ধরনের চর্চা করতে পারি। সেটা হচ্ছে দেখতে পারি, ছবি দেখতে পারি, মিউজিক শুনতে পারি, বিভিন্ন ভালো ভালো। তো ওই ছবি দেখতে দেখতে এক সময় ফিল্ম ইনস্টিটিউট, যেটা পুনে ফিল্ম ইনস্টিটিউট, সেখানে যাওয়া আসা শুরু করি। ওখানে বিভিন্ন বন্ধুবান্ধবের সাথে পরিচয় হয়, এবং তারপরে আমি দুনিয়ার ছবিগুলো আস্তে আস্তে দেখা শুরু করি। এই ছবিগুলো দেখতে দেখতে মনেই হয় তখন যে হ্যাঁ, এটাই বোধহয় জায়গা, মানে ছবিটাই আসলে বানাতে চাই। এবং এই চর্চা করতে করতে ঢাকায় আসি। ঢাকায় যখন ইকোনমিক্স শেষ করে আসি, ইকোনমিক্স শেষ করার পর আবার আমার ইচ্ছা ছিল আমি যাতে মাস্টার্স করি বা অর্থনীতি নিয়ে আরও পড়াশোনা করি। কিন্তু আমি বুঝতে পারছিলাম পুনা থেকে ফেরার পরপরই, সেটা হচ্ছে যে আমার আসলে আর কোনো সাবজেক্ট বা আর কোনো বিষয় বস্তু নিয়ে পড়াশোনা করার কোনো ইচ্ছা নাই, একমাত্র ছবি ছাড়া।
তো বাংলাদেশে ওরকম সুযোগ সুবিধাও ছিল না। আমি ফিল্ম স্টাডিজ নিয়ে পরে পড়াশোনা করতে চাইছিলাম, সেটাও হচ্ছিল না। এই চলতেছিল ঢাকা শহরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ছাদে। আমি রঞ্জন ভাইয়া এবং আমার আরও কিছু বন্ধুবান্ধব মিলে আমরা আড্ডা মারি। বিশ্ব সাহিত্য কেন্দ্রে আড্ডা মারতে মারতে এক সময় আকরাম ভাই আমার বন্ধুকে এক সময় বলি, সেটা হচ্ছে যে আমার একটা স্ক্রিপ্ট আছে। যখন একটা স্ক্রিপ্ট আমার করা ছিল, সেটা হচ্ছে হাওয়া ঘর। তখন উনি বললো যে চলো আমরা এটা বানাই। তো কী বানানো যায়, ফিল্ম তো এই মুহূর্তে বানানো সম্ভব হচ্ছে না, চলো আমরা টেলিভিশনের জন্য কোনোভাবে বানানো যায় কিনা, তাকে প্রডিউসার পাবো কোথায়। তো এই প্রডিউসারের জন্য আমরা তেমন কোনো খোঁজাখুঁজি করিনি। আকরাম ভাই এমনি বিভিন্ন মানুষকে বলছিল যেটা করা যায় কিনা, আমিও বলছিলাম। তো এমন সময় আফসানা মিমিকে আকরাম ভাই গল্পটা বলে, এবং উনি তখন মাছরাঙা প্রোডাকশন মাত্র শুরু করেছে এরকম একটা সময়। উনি তখন বললো যে হ্যাঁ, আমার প্রথম প্রোডাকশনে আমরা এটা প্রডিউস করতে চাই। তখন আকরাম ভাইয়ের আমি মূলে তখন বললো যে চল চিত্রনাট্য তৈরি করি, এবং চিত্রনাট্য পুরাপুরি চিত্রনাট্য তৈরি করা হয়, এবং প্রচণ্ড খেটে খুঁটে চিত্রনাট্য তৈরি করা হয়। ইটস নট দ্যাট যে শুধুমাত্র একটা স্ক্রিপ্ট নিয়ে শুটিং করতে গেছি, সেটা না। আমরা প্রপারলি লোকেশন রেখে করি, এবং প্রতিটা ফ্রেম স্কেচ করি যে এই ধরনের ফ্রেমিং আমরা চাই। প্রতিটা সাউন্ড ডিজাইনটা করা হয়, কী ধরনের সাউন্ড চাই, কী ধরনের ডায়ালগ চাই, কী লোকেশনে, কী কস্টিউম, এবং মোটামুটিভাবে আমরা প্রায় 15 দিন ব্যাপী এটা নিয়ে কাজ করি, লোকেশন থেকে শুরু করে স্ক্রিপ্ট থেকে শুরু করে সব কিছু। এই নাটক দিয়ে প্রথম আসলে টেলিভিশনের জন্য কিছু করা। সেই যে হাওয়া ঘর থেকে অমিতাভের শুরু, তারপর কেবলই এগিয়ে চলার গল্প। অবশ্য শুরুতেই সে স্বীকৃতি পায়। নাটকটি মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করে। তারপর আর পুনে ফিরে যাওয়া হয়নি তার। যোগ দেন মাছরাঙা প্রোডাকশন হাউসে। এই হাউসের মেগা সিরিয়াল বন্ধনের প্রথম 20 পর্বের পরিচালক হিসেবে কাজ করেন। কিন্তু বন্ধন তাকে বাঁধতে পারেনি বেশি দিন। বেরিয়ে আসেন অমিতাভ। নিজেই করেন হাফ স্টপ ডাউন নামে একটি প্রযোজনা সংস্থা, যেখান থেকে সে স্বাধীনভাবে তৈরি করে চলছে বিচিত্র সব বিজ্ঞাপনের স্বকীয় ভাষা। একটা সংস্থা, একটা স্বপ্ন, একটা দল, এভাবেই অমিতাভ দেখে তার প্রতিষ্ঠানকে। বয়সে সবাই তরুণ, তবু কাজের প্রতি ওদের নিষ্ঠা আর দলগত উদ্যম নিঃসন্দেহে অমিতাভের বিজ্ঞাপনের ভিন্নতার পেছনে এক শক্তি হিসেবে কাজ করছে। আমার স্বপ্ন এখন আমার এই কোম্পানিটাকে নিয়ে, আমার স্বপ্ন এখন আমার যারা আমার সাথে কাজ করে, আমার এক্সিকিউটিভ প্রডিউসার মৌ, আমার কোম্পানির আমার অ্যাসিস্ট্যান্টরা, আমার অন্য ডিরেক্টররা, আমার যারা কাজ করে আমার সাথে, তাদেরকে নিয়ে যদি আমি কিছু করতে পারি, তাদেরকে নিয়ে যদি আমি আমার কোম্পানিকে আরও বড় করতে পারি, এবং আমার কোম্পানি থেকে এক সময় যখন আমার কোম্পানি শুধু আমি না, আমার কোম্পানি থেকে যখন আরও 4-5টা ডিরেক্টর তৈরি হবে, তারা যখন নিজেরা ছবি বানাবে, এবং আমরা যখন আমি এখন যতটা স্বপ্ন দেখি নিজের ছবি বানানো, আমি এখন আরও স্বপ্ন দেখি আমার কোম্পানি থেকে অন্যরা কেউ যদি ছবি বানাতে পারে, এবং সেটা যদি আমার সহযোগিতা থাকে, এবং সেটা যদি আমি প্রডিউস করতে পারি, সেরকম করেও এখন চিন্তা করি। সো স্বপ্ন এখন অনেক, আমার কোম্পানি আরও বড় হবে, যার একটা নিজস্ব 35mm ক্যামেরা থাকবে, যাদের নিজস্ব স্টুডিও থাকবে, যেখানে একটা প্রপার ফিল্ম মেকিং নিয়ে থাকতে পারে, যেটা মনে হবে যেটা একটা প্রতিদিন সকালে আসা মাত্রই মনে হবে যেটা একটা পবিত্র জায়গা, এবং যেখানে সব আছে, যেখানে মানুষ ফিল্ম ভালো ছবি নিয়ে কথা বলে, যেখানে মানুষ স্বপ্ন দেখার মতো ছবি নিয়ে কথা বলে। চলো 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 করি অল্প স্বল্প গল্প, চলো 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 করি অল্প স্বল্প গল্প। Dim da na dim da na dim da na de re na dim da na dim da na de re na.
মুক্তবাজার অর্থনীতিতে পণ্য আর পণ্যের বিজ্ঞাপন জুড়ে আছে আমাদের টেলিভিশন সময়ের অনেকটা। আগে অনুষ্ঠানের ফাঁকে বিজ্ঞাপন বলতে বোঝাতো দর্শকদের একটু জিরিয়ে নেওয়া, ও ঘর থেকে হেঁটে আসা কিংবা হাতের একটা কাজ সেরে নেওয়া। এখন কিন্তু বিজ্ঞাপনও দর্শকদের চোখ কাটছে তার বলার ভঙ্গির ভিন্নতায়। বিজ্ঞাপনের এই ভিন্ন ভাষার একজন রচয়িতা অমিতাভ। ওর মুখেই শোনা যাক বিজ্ঞাপন নিয়ে ওর দৃষ্টিভঙ্গির কথা। আমার পার্সোনালি এই মুহূর্তে মনে হয় যে আমি যখন অ্যাডভার্টাইজিং ফিল্ম শুরু করেছিলাম সেটা মনে হচ্ছিল হ্যাঁ অ্যাডভার্টাইজিং ফিল্মটাই আমার জায়গা ওই মুহূর্তে মনে হচ্ছিল, এবং আসলেই এখনও আমার মনে হয় যে হ্যাঁ এটা আমার জায়গা, আমি আমি এটাতে অনেক কিছু করতে পারছি। এটা এক। হ্যাঁ, যদি বলা হয় যে এটা কতটা আমার শিল্পচর্চা বা আমার ক্রিয়েটিভের কতটা চর্চা হচ্ছে সেটা যদি বলা হয় তাহলে এই চিন্তাটাই আসলে ভুল, যে অ্যাডভার্টাইজিং ফিল্ম আসলে শিল্পচর্চার কোনো জায়গা না। এটা অ্যাডভার্টাইজিং কথাটা একটা ফলস, সেটা হচ্ছে এটা অ্যাডভার্টাইজিং না, এটা আমরা একটা কমিউনিকেশন মাধ্যমে কাজ করি। আমার কাজ হচ্ছে কমিউনিকেট করা, আমার কাজ হচ্ছে আমি একটা ফিল্ম মেকিং করতে আমার ভালো লাগে, আমার ছবি বানাতে ভালো লাগে, আমার ক্যামেরা, লাইট এবং এডিট এবং শব্দ নিয়ে কাজ করতে আমার ভালো লাগে, এবং সেই কাজ করতে যত মজা করা যায় মজা করে কাজটা আমি করতে পারি তত আমার ভালো লাগে, সেটা যে ধরনের কাজ হোক, এটা এক। আর তারপরে এটা করতে গিয়ে দেখা যায় যে আমি যেই ধরনের ফিচার ফিল্ম আমি আসলে করতে চাই সেই ধরনের জন্য আমি এক নিজে প্রিপেয়ার না, নিজে প্রস্তুত না, আর দুই আমাকে সেই সহযোগিতা এই মুহূর্তে আমি পাবো কি না সেই ধরনের ফিচার ফিল্ম করার সেটা আমি শিওর না। সুতরাং আমি তো বসে থাকবো না, আমি তো কিছু একটা করবো, আমি তো ছবি বানাবো। কারণ আমি ক্যামেরা না থাকলে আমি একদিন আমি 2-3 দিন একসাথে যদি শুটিং না করি, আমি যদি শুটিং না থাকে আমার অসুস্থ লাগে, আমার শরীর খারাপ হয়ে যায়, আমার পিঠে ব্যথা করে, আমি হাঁটতে পারি না, এই ধরনের সমস্যা হাঁটে। সো আমার যেভাবে হোক আমার ক্যামেরা নিয়ে বাঁচতে হবে, এবং কারণ ক্যামেরাকে আমি আসলে এটার সাথে আমার একদম প্রেমের সম্পর্ক। তো অ্যাডভার্টাইজিং ফিল্মটাকে একটা ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে, সেটা হচ্ছে এটা একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কাজ করতে হয়, সেটা হচ্ছে ব্র্যান্ড, আর দুইটা হচ্ছে লাইফস্টাইল, এবং এটা একটা কমিউনিকেশন। সো আমার কাছে একটা সিম্পল লাইন আছে যে এই জিনিসটা কমিউনিকেট করো ইন টার্মস অফ ভিজুয়াল, ইন টার্মস অফ অডিও। সো এই ভিজুয়াল অডিওর আমার যা এক্সপিরিয়েন্স, আমার যা দেখার আমার অভিজ্ঞতা, ছবি দেখার বা দুনিয়ার অ্যাডভার্টাইজিং ফিল্ম দেখার, সেই অভিজ্ঞতা থেকে আমি আমার টেকনিকগুলো ব্যবহার করে এটা কাজ করি, এবং আই এনজয় দ্যাট ফিল্ম মেকিং। সো এইভাবেই আমি জিনিসটাকে দেখি, এটা একটা কমিউনিকেশন মাধ্যম, এবং আমি এই মাধ্যমটা নিয়ে কাজ করতে জানি, এবং সেটা অনুযায়ী আমাকে পয়সা দেয়, এবং সেই পয়সা নিয়ে আমি আমার জীবন চালাই, এবং সেই পয়সা দিয়ে আমি আমার বই কিনি, আমার যে নিজস্ব চলচ্চিত্র চর্চা সেটা করি, এবং সেভাবেই আই রিয়েলি এনজয় দ্যাট। অমিতাভের বাবা হারুন রেজা চৌধুরী পেশায় একজন প্রকৌশলী, মা হামিদা রেজা চৌধুরী গৃহিণী। ছোটবেলা থেকেই মা বাবাকে ভেবেছিল তাদের এই ছেলে, বিশেষ করে অসুস্থতা যার সঙ্গী, সেই একদিন হবে দেশের নামকরা নির্মাতাদের একজন। তো ছোটবেলা থেকে ওর একটা এই ধরনের একটা নেক ছিল, কিন্তু ওর অসুস্থতার জন্য আমরা খুব হতাশা হয়ে পড়ছিলাম, কিন্তু ওর নিজের চেষ্টা এবং নিজের কিসের জন্যই ও আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে, এবং এটার জন্য আমরা মা বাবা খুব বেশি গর্বিত। প্রত্যেক মা বাবাই ছেলে মেয়ে সুনামে গর্বিত হয়, কিন্তু আমরা খুব বেশি, যেহেতু আমার ছেলে এইরকম অসুস্থ শরীর নিয়ে এই পর্যন্ত এসেছে, এটা আমি বুঝাইতে পারবো না আমার যে কী রকম একটা গর্ব এবং আনন্দ এবং সুখ। ওর স্কুলের যে কাজগুলো করতো, বিভিন্ন ধরনের আবৃত্তি, তারপরে ডিবেট, এগুলো নিয়ে সে বেশ সময় দিত দেখতাম, পড়াশোনার ফাঁকে ফাঁকে সেগুলো করতো। তো খুব মজার ব্যাপার ছিল, একটা ঘটনা বলি, ছোট একটা ঘটনা। ও যখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছিল, এক টিচারের কাছে সে টিউশনে পড়তে গেছে, আমরা গেছি একবার রাত্রেবেলা তাকে আনতে ওই স্কুলে টিচারের কাছ থেকে। তো গিয়ে দেখি ও নেই, কী ব্যাপার, কোথায় গেছে। পরে চিন্তা করলাম কোথায় পাওয়া যাবে ওকে। পরে দেখি কবিতা আবৃত্তির যে একটা সংগঠন, প্রজ্ঞালাবনীর বাসায় গিয়ে দেখি ও ওখানে প্রজ্ঞালাবনী আবৃত্তি করছে। তখনই আমি বুঝতে পারছি যে ছেলেটা আসলেই ওই লাইনেই একটা কিছু করবে। তা আমরা কোনোদিনই বাধা দিই নাই, ও নিজের ফ্রিডমে আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে এখন ভালো চিন্তা করছে, ভালো কাজ করছে। সেটা তো বাবা হিসাবে খুবই গর্বিত ব্যাপার। সবাই আমার বন্ধুবান্ধবরা টেলিফোন করে বলে, কী ব্যাপার, তোমার ছেলের কথাবার্তা শুনি, পেপার আর্টিকেল আসে, তারপরে ভালো অ্যাড দেখি।
তো এটা ও করছে। আমার একটা উদ্দেশ্য একটাই, সেটা হলো কি ওকে বলা আছে যে তুমি যা করবা খুব সৃজনশীল জিনিস করবা এবং দেশের একটা স্বদেশী ভাব যেন তোমার মধ্যে থাকে। মনে হতে পারে যে আমি আসলে অনেক কিছুতে অনেক সুযোগ সুবিধা পাইছি কাজ করতে গিয়ে বা পড়াশোনা করতে গিয়ে, এটা কিন্তু আসলে একদমই না। আমি আসলে একদমই মধ্যবিত্ত বা একটা সংসারে বেড়ে ওঠা মানুষ, এবং আলাদা করে আমি ছবি বানানোর প্রতি উৎসাহ বলেন, উদ্দীপনা বলেন, সেটা কিছুই ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে আমি নিজে চেয়েছি ছবি বানাতে। সুতরাং ফিল্ম মেকিং যদি কেউ করতে চায় তার 3টা জিনিস দরকার। 1, ডেডিকেশন, 2 ডেডিকেশন, 3 ডেডিকেশন। ডেডিকেশন যার প্রেরণা, তার স্বপ্ন তো অনেক বিস্তৃত। সেই বিস্তৃত স্বপ্নের জমিনে ফলবে আরও নতুন নতুন সৃষ্টি আর সম্ভাবনা। সেই সৃষ্টি দর্শকের চোখ ভরাবে, যোগাবে ক্লান্ত ব্যস্ত জীবনে একটুকু বিনোদন আর সুন্দরের সান্নিধ্য। সময়টা ব্যস্ত, তবু বলি ব্যস্ত, দেখে অন্য কিছু মন ছুটে তার পিছু। চলো 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 করি অল্প স্বল্প গল্প, গল্প স্বল্প অল্প, অল্প স্বল্প গল্প, গল্প।